যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আসলে হিন্দু মুসলমান মানে না, তারা সবাইকেই আক্রমণ করে। তো মানে বাংলাদেশে ধরেন সামনে একটা নির্বাচন, হুম, এই হুম। নির্বাচনের আগে পরে মিলিয়ে ধরেন এই সরকার যখনই আসলো শুরু থেকেই তারা সংখ্যালঘুদের উপর ভীষণ ভাবে যে অত্যাচার নির্যাতন করছে, যেন বাংলাদেশে কোনো হিন্দু জনগোষ্ঠী থাকতেই পারবে না। তারা যেমন করেই হোক একটা একটা ইসলামী রাষ্ট্র তাদের বানাতেই হবে এবং সব হিন্দুদেরকে এখান থেকে বের করে দিতে হবে, এরকম একটা তারা যেই পুড়িয়ে যেভাবে করে মারছে আপনি তো জানেন। এটি নিয়েও আপনার একটা ছড়া আছে, জি। সেটি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আসলে ওটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। আহ, আমি একটু এখানে একটু আমি অন্য একটা ছড়া লিখে অন্য একটা ছড়া দীপু দাসকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। ছড়াও আমি লিখেছিলাম কিনা আমার মনে পড়ে না। কিন্তু আমি আরেকটা ছেলেকে নিয়ে ছড়া লিখেছিলাম। তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সিয়াম নামের একটা ছেলে মগবাজারে। ও চা খেতে গিয়েছিল। ওই যে এই নির্বাচন আসছে আসছে শুনে তখন দুমদাম ঠুসঠাস, হ্যাঁ, মনের জায়গায় খটকা, ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা, কিন্তু এগুলো ফুল নয়, তখন ককটেল ফাটানো শুরু হয়ে গেল। তো ওই মগবাজার ওখান থেকে কিন্তু কদিন আগে ছুড়ে দেওয়া বোমা একজনের পায়ের মধ্যে গিয়ে পড়েছে, ককটেল গিয়ে পড়েছে। ওটা নিয়ে কোনো প্রশাসন কোনো মাথা ঘামায়নি। এর এক সপ্তাহ পরে কিন্তু ওই সিএম নামের ছেলেটির মাথার উপরে গিয়ে ককটেলটি পড়েছে। ওর মগজ ছিটে চায়ের দোকানে পড়ে গেছে, চায়ের কেটলির পাশে পড়ে আছে। 21 বছরের একটা বাচ্চা ছেলে। ওর মাথায় একটা টুপি। ও একটি ধর্মপ্রাণ মুসলমান ঘরের ছেলে। ওর কি অপরাধ? সে তো সংখ্যালঘু নয়। হ্যাঁ, গ্রাম থেকে আসা একটা সহজ সাধারণ, বাবাও একজন ধর্মপ্রাণ মানুষ। তো এটা আসলে আমি ওটাই বলেছিলাম যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আসলে হিন্দু মুসলমান মানে না, তারা সবাইকেই আক্রমণ করে। তাদের কাছে কোনো মানুষের বাদ বিচার নেই, তারা আসলে ধর্ম দিয়ে কাউকে জাজ করে না, তারা কোনো মানুষকেই তারা ভালো না, তারা শুধু নিজেদেরকেই ভালোবাসে। তারা একটা অন্ধ বিশ্বাস থেকে নিজেকেও মারে, অন্যকেও মারে। এটা কিন্তু বাঙালিদের বুঝতে হবে। বাঙালি এটা বুঝতে চাইছে না। যেদিন নিজের সন্তান মারা যাবে, যেদিন নিজের বাসায় আগুন লাগবে, তখন সে মানুষটি বলবে যে আমি আসলে ভুল করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, সেই ছেলেটিকে নিয়ে আমি একটি ছড়া লিখেছিলাম। সেটা আমি একটু খুব মন খারাপ লেগেছিল আমার এই লেখাটি লিখতে। অনেক মন খারাপ ছিল। খুব বেশি কিছু চায়নি ছেলেটি, খুব বেশি কিছু চায়নি ছেলেটি, একটি গরম চায়ের কাপ। গ্রামের ছেলেটা নতুন শহরে, খেটে খাওয়া তার শ্রমিক বাপ। গ্রামের পুকুর, ধান ক্ষেত, মাঠ, পাখি ডাকা ভোর কাশের বন, সব ছেড়ে ওরা এসেছিল ঢাকা, বাড়াতে খানিক উপার্জন। শহর মানে তো খাঁচার জীবন, দালান খিলান ইট ও কাঠ। জীবন যুদ্ধে লড়ে যেতে হবে, বাবার কাছে সে নিয়েছে পাঠ। বাবার সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে দিনমান করে পরিশ্রম। সবার মতোই সেও চেয়েছিল এবার ফেলতে খানিক দম। লাজুক ছেলেটি চেয়েছিল শুধু একটু গরম চায়ের স্বাদ। উঠতে না শেখা ছেলেটা বোঝেনি এ শহর মানে মৃত্যু ফাঁদ। বোমার আঘাতে উড়ে গেল মাথা, আঁতকে উঠল সন্ধ্যা রাত। কে তুমি ঘাতক, ছুঁড়ে দিলে বোমা, একটু কাঁপেনি তোমার হাত? 1.5 বছরের মব সন্ত্রাস, প্রধান সড়কে ঝোলানো লাশ। জামাত শিবির চিনেছে জনতা, জনতা মোটেও খায় না ঘাস। দেশে ইসলামী শাসনের কথা শুনতে শুনতে পচল কান। সিয়াম নামের ছেলেটি তো ছিল নম্র ভদ্র মুসলমান। নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত, খেটে খাওয়া যত ধর্মপ্রাণ,
এদের লাশেই ভর দিয়ে বুঝি দেশে ইসলামী শাসন চান? দেশ জুড়ে শুধু খুন ভাঙচুর, নেই তো শোকের স্থায়িত্ব। তবু রাষ্ট্রকে দেখে বলি, তুমি নেবে সিয়ামের দায়িত্ব? উঠতে না শেখা ছেলেটির মাথা উড়ে গেল কেন বোমার গায়ে? জনতা এখন চায় না বিচার, জনতা শুধুই জবাব চায়। জনতা এখন চায় না বিচার, জনতা শুধুই জবাব চায়। জনতা এখন চায় না বিচার, জনতা শুধুই জবাব চায়। বাহ! জনতা শুধুই জবাব চায়। কিন্তু জবাব দেওয়ার মতো তো কেউ নেই এখনো। সেটাই দেখছি। এবং আমি সেটাও বলেছি যে আপনার আহ, ইসলামী শাসনের কথা বলে বলে যে করছে তা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানও তো তাদের হাতে নিরাপদ না। ছোট একটা বাচ্চা ছেলেকে এবং এটার দায় কেউ স্বীকারও করলো না। তো তাহলে কে, আমরা কোথায় যাচ্ছি? ওই সংখ্যালঘুকে যে আমরা আগুনে পুড়িয়ে মারছে ধর্ম অবমাননার দায়ে আমরা ভাবছি যে ঠিকই আছে, ও হয়তো কটূক্তি করেছে বা কেউ করেছে না। এই আগুন ঘুরতে ঘুরতে আমার দিকে আসবে, আমাদের সবার কাছে আসবে। যে যেখানেই আছে না কেন এই আগুন আসবেই। তো বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে, এই মৌলবাদ রুখতে হবে। তো তবে তারা আমি কি বোঝে না এখনো? আমি হ্যাঁ, এখানে আমি একটু আশার কথা বলি। আমার কাছে যেটা মনে হয়েছে যে গত সরকারের যে পতন ঘটেছে, এর পতনের মূল কারণ কি? এই জামাত শিবিরের পক্ষে এইসব করা সম্ভব না, বা কোনো কারোর পক্ষে সম্ভব না। একটি সরকার পতনের জন্য যেটা দরকার যে জনগণ, দেশের জনগণকে কিন্তু তারা কনভিন্স করতে সক্ষম হয়েছিল যে প্রচুর অনেক খুন হচ্ছে, অনেক এই হচ্ছে, অবিচার হচ্ছে। সরকার পতনের দিনও 3-4 দিন আমরা শুনলাম যে অগুন্তি জায়গা থেকে নাকি লাশ বেরিয়ে আসছে। একটা ভিডিও দেখলাম যে সংসদ ভবনের নিচে নাকি কবর খুঁড়ে লাশ, অনেক ছাত্রদেরকে লাশ চাপা দিয়ে রেখেছে এক মহিলা। আল্লাহ গো আল্লাহ গো বলে চেঁচামেচি করছে। হ্যাঁ, আমি ভাবলাম যে এ আবার কোন কথা? তো ওইখানে কোনো লাশ টাশ কোনো কিছু ছিল না, বরং আমরা দেখেছি সংসদ ভবনে ঢুকে ওরা ভাঙচুর করে পাটা দিয়ে সিগারেট টিগারেট খেয়ে বসে বসে অনেকে ছবি তুলে নিয়ে আসছে। তা আপনি দেখুন যে মানে এই ধরনের মানুষ, আমি যেটা বলছি যে ব্যক্তিত্বহীন জাতি, অভদ্র জাতি, এবং কোন রকম এটিকেট জ্ঞান নেই, কোন রকমের শ্রদ্ধা বোধ নেই। তার জাতির পিতার বাসভবন, যেটি 32 নম্বর, সেটি জাতির পিতার বাসভবন না, এটি বাঙালি জাতির একটি আইকন। এখান থেকেই আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সমস্ত দিক নির্দেশনা এসেছে। আমাদের একটি, এটাকে বলা যায় যে আলোকবর্তিকা। এখান থেকে সমস্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই সমস্ত কিছু গুড়িয়ে দিচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুড়িয়ে দিচ্ছে। এগুলো নিয়ে তারা কিন্তু কেউ লজ্জিত বোধ করে না। কারোর মধ্যে কোনো বিকার নেই। সব হচ্ছে যে হ্যাঁ, ওই শেখ হাসিনা করেছে তাই জন্য তার বাবার বাসা ভেঙে ফেলতে, ওটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাবার বাসা। ওর কিছু না। ওর যে জাতির পিতা, ওর যে বাঙালি, ওর যে স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে, এসব নিয়ে কোনো কোনো মাথা ব্যথা নেই। তো যেটা বলছিলাম যে প্রচুর গুজব, প্রচুর লাশ, এরকম অনেক কিছু ছড়িয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো জবাব দেওয়ার তো আসলে কোনো কিছুই নেই। আমরা তো দেখতে পাচ্ছি যে খালি গুজবের পর গুজব চলেছে, ছড়িয়ে ছিটেছে। এখন গুজব থেমেছে, এখন শুধুমাত্র যেটা চলছে সেটা হচ্ছে যে প্রচুর টাকা পয়সা দেখতে পাচ্ছি সমন্বয়কদের। মূল ছাত্ররা যারা রক্ত দিয়েছে, মরেছে, ওদের পরিবাররা এখনো সাফার করেছে, করছে। ওদের কোনো খোঁজ খবর নেই, ওরা বুঝে গেছে ওরা কি পরিমাণ প্রতারিত। তো আসার কথা যেটা বলছিলাম, সমস্ত গুজবের দিন শেষ হয়েছে। সমস্ত মানুষজন রাস্তায় নেমে এসেছিল বলেই সরকারের পতন ঘটেছিল। এই সাধারণ মানুষ যারা, এরা কিন্তু খুব দ্রুত মোটিভেটেড হয়, ওরা কিন্তু বুঝতে পারে, ওরা কিন্তু বোকা না। তো এখন যে ওরা উগ্রবাদীদের হাতে পড়ে গেছে, জামাত শিবিরের হাতে পড়ে গেছে, এটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে। আমরা ফেসবুক, ইউটিউব এগুলো দেখে কিন্তু জাজ করলে হবে না যে আসলে কি হচ্ছে, যে ওখানে সব জয় জয়কার, বট বাহিনী দিয়ে জয় জয়কার। যে আপনি একটা ভালো কথা বললেন, জয় বাংলা বলেন, এই তুই ফ্যাসিস্টের দোসর, 100,000 লোক আপনার এখানে চলে আসলো গালিগালাজ করার জন্য। হ্যাঁ, হুম, কোথায় ছিলেন যখন ছাত্রদের মারছিল? এসে বহু রকম সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া আইডি। হ্যাঁ, তারপরে আমরা প্রচুর দেখেছি যে যখন সার্জিস আলমরা এলো, নাহিদরা আসলো, আমি দেখ আমি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। কমপক্ষে হলেও আমি প্রায় 100-150 পেজ দেখেছি, এবং তাদের পেজগুলোর নাম হচ্ছে এরকম: ক্ষণিকের অবসর, আকাশের পাখি, হুম, দূরে যাওয়া মানুষ, হ্যাঁ, প্রবাসী প্রবাসী মন, এরকম ধরনের পেজ। সবগুলোতেই সার্জিস আলম, নাহিদ, এদেরকে নিয়ে 100-150 হাজার লাইক, ওদের ছবি। হুম, তারপরে আহ, বলছে যে এরকম একটি পুরস্কৃত নারীরা খোঁজে, এগুলো হচ্ছে ওদের ভাষা সেই হুম, পোস্ট হুম। গুলোর। হ্যাঁ, এগুলো কেন করা হয়েছে? এগুলো সব পয়সা দিয়ে এই পেজ গুলোকে ক্রিয়েট করা হয়েছে। তো এগুলো দেখে মানুষজন ভাবে, ও বাবারে, ওদের এত সমর্থন, ওদেরকে এত মানুষ মানে, তাহলে আমি তো বোধহয় বোকা, আমি মনে হয় ভুল করছি। তো জনগণ কিন্তু এখন আর সেই বোকামি পর্যায়ে নেই, মানুষজন ভালো মতো বুঝে গেছে, পেজ গুলোও উধাও,
জনগণের মন থেকেও কিন্তু এখন এই বাষ্পের মতো উবে গেছে, যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করে, স্বপ্নভঙ্গ, ইতিহাসের স্বপ্নভঙ্গ ঘটে গেছে কিন্তু। তো অবস্থা কিন্তু খুব একটা সুবিধা না উগ্রবাদীদের জন্য, আমি এটা বলছি। কিন্তু একটা সাংস্কৃতিক বিপ্লব ছাড়া, সাংস্কৃতিক জাগরণ ছাড়া মানুষকে একই প্ল্যাটফর্মে আনাটাও তো কঠিন। সাংস্কৃতিক জাগরণটা আসলে করবে কি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ আমাদের শিল্পী সাহিত্যিকরা বেশিরভাগই এত নপুংস, সত্যিকার অর্থে। আমাকে অনেক উপদেশ দিয়েছেন, আমার বন্ধু বান্ধবরাও বলেছে। আমি মানি অনেকে হয়তো আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, হ্যাঁ, ভালো ভেবেই হয়তো বলেছে, কিন্তু বহুকাল আগের কথা আমি একটু বলি। 2013 সালে যখন আমরা রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম শাহবাগে, তখন একটা খুব নোংরা গল্প ছাপা হয়েছিল প্রথম আলোর পত্রিকায়, সাহিত্য পাতায়। অদিতি ফাল্গুনে লিখেছিল। অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেই গল্পটি। তো অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেটা, আরেকজন লিখেছিলেন যে একজন, আমি ওনার নাম আব্দুল হাই, ওনার নাম। আব্দুল উনি হাই একজন, লিখেছিলেন একটা। হ্যাঁ, হুম। ওইটা ছিল প্রচন্ড নোংরা গল্প। অদিতি ফাল্গুনী গল্পটি একটু বেশ, ওটা আসলে এত প্যাচালো গল্প, আমি ঠিক কিছু বুঝতে পারিনি, সত্যি কথা। মানে খুব ভালো কিছু ছিল বলে মনে হয় না, কিন্তু হাই সাহেবের গল্পটি এতটাই কদর্য ছিল। উনি যে লাকি আক্তার যে নামে ভদ্রমহিলা ছিলেন, যিনি একজন শীর্ষ ভয়েস ছিলেন ওইখানে, নিয়মিত উনি স্লোগান দিতেন, সম্ভবত তার মতন বা তার মতন নারীকে কেন্দ্র করে উনি একটি গল্প লিখেছেন, যে মেয়েগুলো হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা প্রয়োজনে দেহকেও তারা ব্যবহার করে, এরকম একটি ঈদে এত নোংরা একটা গল্প। তো তখন অনেকে আবার প্রথম আলো পুরিও ছিল, কারণ আমাদের এক ছেলে এসে পুরিও ছিল, আমার মনে আছে। তো আমরা তো সব জঙ্গি ব্যাপার স্যাপারের মধ্যে নেই ওটা কিছু, কিন্তু আমার যেটা শাহবাগে ব্যক্তিগত, তখন আমিও ছিলাম। আপনি অবশ্যই, আমরা সবাই ছিলাম কম বেশি, তখন সবাই এক কাতারে ছিলাম আর কি। তো এখন মানে এটা এক কাতারে বলছি আসলে, ওই যে এমন এখন এমন কিছু লোক আছে, আমি আর নাম বললাম না, যে সেখান থেকেও যে স্বাধীনতা বিরোধীদের জন্য আন্দোলন করবো তারা এখন মোটামুটি উগ্রবাদীদের দোষর হয়ে গেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রথম আলো সেই গল্পটি ছেপেছিল, এবং এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন আর কিছু লিখবো না। আমি অল্পই লিখেছি প্রথম আলোতে, আহ, অল্প কিছু গল্পের উপর লিখেছি, ফিচার লিখেছি। আমি ঠিক করেছিলাম যে আর কোনোদিন লিখবো না।